আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা 10 এ পড়তেছো অথবা যারা এসএসসি পরীক্ষার্থী, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং এই ভিডিওতে হচ্ছে তোমাদের যে ফিজিক্স বইটা রয়েছে, সো সেই ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি যে চ্যাপ্টারটি রয়েছে, সো এই গতি চ্যাপ্টার থেকে আমাদের হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন প্রকার গতি। সো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার গতি নিয়ে, এবং এই কনসেপ্টটা কিন্তু তোমরা যদি বইয়ে লক্ষ্য করো, এটা কিন্তু রয়েছে এবং এটা তোমাদেরকে পড়তে হবে এই গতি থেকে। সো এই ভিডিওতে আমরা বিভিন্ন প্রকার গতি, তোমাদের এইখানে যে গতিগুলো উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু আমি ইতোমধ্যে এখানে লিখে রেখেছি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি গতি। তো এই পাঁচটি গতি সম্বন্ধে বিস্তারিত আজকে আমরা জানবো, ওকে। আর এই পাঁচ ধরনের যে গতি রয়েছে, এই গতিগুলো থেকে কিন্তু তোমাদের প্রতিবারই কিন্তু এমসিকিউ অবশ্যই আসে। সুতরাং এগুলো তোমাদেরকে এমন নিখুঁত ভাবে পড়তে হবে যাতে তোমরা বুঝতে পারো এবং যাবতীয় এমসিকিউ সমাধান করতে পারো। সো আজকের এই ক্লাসটি তোমার জন্য আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা যদি শেষ পর্যন্ত এই ক্লাসটাতে থাকো তাহলে তোমরা এই যাবতীয় গতিগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো এই যাবতীয় গতিগুলো ক্লিয়ার করার আগে আমি যদি তোমাদেরকে একটু দেখাই এইখানে বিভিন্ন পথ। সো পথ মানে কি? পথ মানে হচ্ছে কিন্তু রাস্তা। তাহলে লক্ষ্য করো, এই জায়গায় পথ, এইখানে হচ্ছে কিছু পথ আছে বা কিছু রাস্তা আছে। আচ্ছা, বাস্তব ক্ষেত্রের রাস্তা তুমি চিন্তা করবা, যেহেতু ফিজিক্স যে পড়াটাই আমরা পড়ি সেটা কিন্তু অবশ্যই বাস্তব ক্ষেত্রে ঘটতে হবে। সুতরাং আমি এখানে যেগুলো যে রাস্তাগুলো এঁকেছি এগুলো তোমরা বাস্তব ক্ষেত্রে ধরে নিবা। সাপোজ বাস্তব ক্ষেত্রে তোমরা এইরকম রাস্তা দেখতে পাচ্ছ, ধরে নাও। সো প্রথমেই দেখো, রাস্তা হিসেবে আমি সরল রৈখিক বলে একটা কথা লিখেছি, যেটা হচ্ছে আমাদের সরল রৈখিক রাস্তা। সরল রৈখিক মানে কি? সোজা রাস্তা, যেটা মানে কোনো বাঁক নেই। এখন বলবা ভাইয়া এরকম রাস্তা তো পাওয়া সম্ভব নয়। আচ্ছা, সম্ভব নয় সেটা আমিও জানি, বাট কথা হচ্ছে তুমি ধরে নাও, তুমি ইমাজিন করো যে এক ধরনের রাস্তা আছে যেটা হচ্ছে কমপ্লিটলি সোজা, একদম কি স্ট্রেট বরাবর, ওকে। সো এই ধরনের রাস্তাকে আমরা বলি হচ্ছে সরল রৈখিক রাস্তা। যাই হোক, আমি যদিও এরকম কোনো সংজ্ঞা পৃথিবীতে নেই বা নেই, সো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি, যেহেতু বিভিন্ন প্রকার গতি, যে গতিগুলো আছে সেগুলো পড়তে গেলে এই রাস্তা সম্বন্ধে তোমাদেরকে হালকা একটু ধারণা থাকতে হবে। সো এরপরে দেখো বৃত্তাকার রাস্তা। বৃত্তাকার রাস্তাও আসলে খুঁজে পাওয়া বড় মুশকিল ব্যাপার, কেননা বৃত্তাকার রাস্তা তো আসলেই বাস্তব ক্ষেত্রে থাকে না। বৃত্তাকার রাস্তা মানে কি? এই জায়গা থেকে শুরু করলে সাপোজ একটা গাড়ি, সে আবার এই জায়গায় আসবে। বাস্তব ক্ষেত্রে কি কোনো রকম এইরকম কোনো কিছু হয় না? অবশ্যই রাস্তা অন্যদিকে যেতে হবে, তো এমনিতেই বৃত্তাকার কোনো রাস্তা থাকে না। সাপোজ তুমি চিন্তা করো, জাস্ট খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার রাস্তা। কিন্তু বৃত্তাকার রাস্তা কিন্তু থাকে, কার থাকে? সেই রাস্তায় মানুষ চলাচল করে না, সেই রাস্তায় পশু পাখি চলাচল করে না, সেই রাস্তায় যানবাহন চলাফেরা করে না। তবে সেই রাস্তায় ইলেকট্রন চলাচল করে। ইলেকট্রন কি? তোমরা কিন্তু জানো, ইলেকট্রন, এই যে প্রোটন তোমাদের নিউক্লিয়াসের চারিপাশে কি করে? ঘোরে। ওইটাতে কিন্তু আমরা বলতে পারি বৃত্তাকার পথটা। এরপরে কি? আমাদের সূর্য, সেও কিন্তু ঘোরে। সরি, সূর্য কেন, পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে। সেটা বৃত্তাকার না, বাট সেটা হচ্ছে কিন্তু আমাদের উপবৃত্তাকার। সো বৃত্তাকার পথও আছে, বাট সেটা কিন্তু মানুষের জন্য ব্যবহৃত নয়। জাস্ট আমি ধারণা দিচ্ছি যে পথ কত ধরনের হচ্ছে এই জায়গায়। সো লক্ষ্য করো, সরল রৈখিক রাস্তা মানে কি? একদম সোজা বরাবর। অর্থাৎ দেখো, সাপোজ আমি যদি এইটাকে গাড়ি চিন্তা করি, তো এই গাড়িটা এই সরল রৈখিক রাস্তায় কি করবে? সোজা বরাবর চলবে। আচ্ছা, এবার বৃত্তাকার পথ। সো ইলেকট্রন কিন্তু বৃত্তাকার পথে ঘোরে। সো আমরা এই যে রাস্তা সম্বন্ধে যাচ্ছি, ইতোমধ্যে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার গতি সম্বন্ধেও ধারণা হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে উপবৃত্তাকার পথ, অর্থাৎ এটা পুরোপুরি ভাবে বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। যেমন আমাদের পৃথিবী কিন্তু সূর্যের চারিপাশে উপবৃত্তাকার পথে ঘোরে, সম্পূর্ণভাবে যে বৃত্তাকার তা কিন্তু নয়। এটাকে বলতে পারো ডিম্বাকার, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উপবৃত্তাকার পথ। দেন হচ্ছে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? বক্ররৈখিক পথ। বক্ররৈখিক আবার কি? মানে বাঁকা পথ আর কি, এক কথায় বাঁকা পথ। তো এইভাবে তুমি খেয়াল করতে পারো, যদিও এই রকম পথ আসলে বাস্তব ক্ষেত্রে পাওয়া অসম্ভব ব্যাপার। এরকম পথ তো বাঁকা থাকে না, তো এই রকম কিন্তু থাকতে পারে। তো এটা হচ্ছে একটা বাঁকা পথ। এটা কি? একটা বাঁকা পথ, এটা স্ট্রেট নয়, সোজা নয়। তো এই ধরনের পথ যদি তোমরা বুঝতে পারো, এখন আমি তোমাদেরকে বিভিন্ন প্রকার গতি নিয়ে হালকা একটু আলোচনা করি। সো লক্ষ্য করো, সরল রৈখিক গতি কিন্তু তোমাদের বইয়ের প্রথম যে গতিটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সরল রৈখিক গতি। এবং একটা কথা সেখানে বলা হয়েছে যে সব ধরনের গতির
সহজ গতি হচ্ছে আমাদের সরলরৈখিক গতি, একটু খেয়াল করবা। তো এই সরলরৈখিক গতি অত্যন্ত সহজ, এখানে বোঝার কিছু নেই। জাস্ট একটা বস্তু বা একটা গাড়ি বা যে কোনো একটা বস্তু, একটা থিং তুমি চিন্তা করতে পারো, তো সেইটা যদি সরল রেখায় চলে তাহলে তার গতিকে আমরা কি বলবো? সরল রৈখিক গতি বলবো। দেখো দেওয়া আছে যে কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতি হবে সরল রৈখিক। এখানে তোমাকে আর কিচ্ছু জানতে হবে না, শুধু জানবা যে সাপোজ আমার এটা হচ্ছে গাড়ি, সো গাড়িটা এরকম সোজা বরাবর যাচ্ছে, তাহলে নিশ্চিতভাবে বলে দিবা যে গাড়িটা হচ্ছে আমাদের, গাড়িটার গতি হচ্ছে সরল রৈখিক গতি। এখন সে যদি এইরকম করে যায়, সাপোজ সে এই দিকে যাওয়ার পর আবার এই দিকে একটু বাঁক নিল, এইভাবে গেল, তাহলে কিন্তু সরলরৈখিক আর থাকলো না। এখন যদি এরকম হয়, সাপোজ সে যাওয়ার সময় যেতে 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 হঠাৎ এরকম করে উল্টে গেল, উল্টে যাওয়ার পর সে গেল, তার মানে কিন্তু তার পথের একটু হলেও বিকৃতি হলো। তার মানে যদি গাড়িটা উল্টেও যায় তাহলেও কিন্তু তার গতি সরলরৈখিক আর থাকবে না। এক কথায় সে যদি স্ট্রেট এইরকম একদম সোজা বরাবর যায় তাহলে সেটা সরলরৈখিক গতি। এখন বাস্তব ক্ষেত্রে আমরা কোথায় এর প্রয়োগ দেখি? তো তোমরা একটু চিন্তা করলেই পেয়ে যাবে এর প্রয়োগ অনেক ক্ষেত্রে আছে। তো তোমরা শুধু ওই চিন্তা করবে না যে একটা আমাদের বাস্তব ক্ষেত্রে গাড়ি কিভাবে চলে, একটা বাস ট্রেন কিভাবে চলে, তো সেইভাবে কিন্তু চিন্তা করবে না। ওকে, বিভিন্ন কিছুর গতি থাকতে পারে। আচ্ছা, এরপরে এটা গেল সরলরৈখিক। আচ্ছা, সরলরৈখিক আরো একভাবে কিন্তু হয়। সাপোজ আমি কি করলাম, এই বস্তুটাকে উপর থেকে নিচে ফেলে দিলাম। এখন উপর থেকে যখন নিচে ফেলে দিলাম তখন কিন্তু সে একটা সোজা অ্যাঙ্গেলে পড়লো, তাই না? সে কিন্তু দেখো এইখান থেকে সোজা বরাবর এখানে পড়লো, তাহলে তখন তার যে গতি সেটাও কিন্তু সরলরৈখিক গতি। এক কথায় সে সোজা বরাবর গতিশীল থাকলেই সরলরৈখিক গতি, সেটা হোক মাটিতে হোক উপর থেকে নিচ বরাবর। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে একটু যদি তোমরা লক্ষ্য করো, পরবর্তী যে গতিটা আছে তোমাদের বইয়ে সেটার নাম হচ্ছে কিন্তু ঘূর্ণন গতি। আচ্ছা, ঘূর্ণন গতি কথাটা বুঝেই কিন্তু তোমরা বুঝতে পেরেছো ঘূর্ণন গতি কি হবে। আচ্ছা দেখো, এই বস্তুটা এই দিকে যাচ্ছে, এটা কি ঘূর্ণন গতি হলো? হলো না। ঘূর্ণন গতি কি, দেখো কোনো কিছু যদি, কোনো কিছু বলতে যে বিশ্বের যে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সম দূরত্ব থেকে ঘুরতে থাকে। আচ্ছা, মেইন কথা হচ্ছে তোমরা বৃত্তের কি সংজ্ঞা জানো? বৃত্তের একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা কি? যে আমাদের একটা নির্দিষ্ট বিন্দুর সম দূরত্ব বজায় রাখে, এটা হচ্ছে কিন্তু বৃত্ত। তাহলে ঘূর্ণন গতির আমাদের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কিন্তু বিন্দুর, একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে তাকে কি করতে হবে? ঘুরে আসতে হবে, তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। এখন তাহলে সেটা কিন্তু অবশ্যই কাকে নির্দেশ করতেছে? বৃত্তাকার পথকে নির্দেশ করতেছে। সাপোজ আমি একটা যদি ছোট একটা বস্তু নেই, সাপোজ এটা হচ্ছে আমাদের ছোট একটা বস্তু, এটা একটু দেখাই। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ছোট একটা বস্তু, যদিও এটা অনেক বড় হয়েছে এই বৃত্তর তুলনায়, আর তোমাকে ধরে নিতে হবে এই বৃত্তটা একদম সোজা। কারণ কি, মানে এই বিন্দু থেকে, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকে এখানেও যে দূরত্ব, এখানে যদি 2 সেন্টিমিটার হয়, তুমি যদি এই দিকে রেখা টানো এটাও 2 সেন্টিমিটার হতে হবে। অর্থাৎ নির্দিষ্ট বিন্দুর সম দূরত্ব থাকতে হবে অল জায়গায়, এভরিহোয়ার সমদূরত্ব থাকতে হবে। সো আমাদের এই বস্তুটা যদি এখন, সাপোজ এটা অনেক ছোট একটা বস্তু, সো এটা কি করে? বৃত্তাকার পথে এইরকম ভাবে চারিদিকে এটা পরিভ্রমণ করে, তখন আমরা এটার গতিকে কি বলবো? এটার গতিকে বলবো বৃত্তাকার বা ঘূর্ণন গতি বলবো। কি বলবো? ঘূর্ণন গতি। কিন্তু দেখা গেল সে যদি এই পথে, এই পথে যদি এইরকম করে ঘুরে আসে তাহলে কি ঘূর্ণন গতি হবে? না, হবে না। কারণ এই পথটা তো তার বৃত্তাকার নয়। তুমি যদি এই পথের মাঝখান চিন্তা করো, সাপোজ এটা হচ্ছে এই পথের মাঝ, তো এই মাঝ থেকে এখানে যে দূরত্বটা আছে এই দূরত্বটা কিন্তু নেই। এটা যদি হয় 2 সেন্টিমিটার, এটা হবে 8 সেন্টিমিটার, অর্থাৎ সম দূরত্ব কিন্তু থাকলো না। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে শর্তই হচ্ছে নির্দিষ্ট বিন্দুর সম দূরত্ব থেকে ঘুরতে হবে। অর্থাৎ এইখানে কিন্তু এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এখানে, এখান থেকে এখানেও যে যতটুকু, এখান থেকে এখানেও ততটুকু। অর্থাৎ একটা কথা মনে রাখতে হবে, বৃত্তা যদি ঘূর্ণন গতি গতিশীল কোনো বস্তু হয় তাহলে অবশ্যই তাকে এই বৃত্তাকার পথে ঘুরতে হবে। আশা করি ক্লিয়ার। তো এটা হচ্ছে কিন্তু ঘূর্ণন গতি, সহজ জিনিস। এরপরে তোমরা যদি একটু লক্ষ্য করো, চলন গতি। কি বলা হয়েছে? চলন গতি। তোমরা তোমাদের বইয়ে একটু লক্ষ্য করবা, সেখানে কিন্তু একটা দারুণ উদাহরণ দেয়া আছে এবং একটা ইমেজ দেয়া আছে, ছবি দেয়া আছে। সেই ছবিতে দেখা যাচ্ছে কিছু প্লেন যাচ্ছে। এখন কথা হচ্ছে সেই ছবিটা আমরা বুঝতে পারি না। লক্ষ্য করো, আমি তোমাদেরকে দেখাবো। সো চলন গতি কি, দেখো কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে, আচ্ছা এই কথা বাদ দাও, যেন বস্তুর সকল কণা, আচ্ছা এইটা দ্বারা কি বোঝায়? দেখো প্রত্যেকটা পৃথিবীর যত বস্তুই আছে না কেন সবগুলোই কিছু না কিছু পরমাণু অনুপরমাণু দ্বারা, এক কথায়
কণা দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? কণা দ্বারা তৈরি। তার মানে এখন এইখানে বলা হয়েছে যে বস্তুর সকল কণা, মানে একটা বস্তুর মধ্যে 100টা কণা থাকলে 100টাকেই নির্দেশ করতেছে। ব্যাপারটা শুধু বুঝবা। তার মানে আমার এই বস্তুতে সাপোজ তুমি ধরে নাও 100টা কণা আছে, যদিও 100টা নয়, অনেক কোটি কোটি কণা পাওয়া যাবে। সেই বস্তুটার মধ্যে 100টা কণা আছে, তার মানে এই বস্তুর পুরো 100 কণাকেই নির্দেশ করতেছে। এখন সো এই এই দেখো সকল কণা একই সময়ে, দেখো সময়টাকে কিন্তু তারা নির্দিষ্ট বলে দিছে। একটা নির্দিষ্ট সময়ে কি বলেছে? একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। বাট আমাদেরকে ফিলে আনতে হবে কিভাবে? আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আচ্ছা, সো দেখো চলন গতির কি আমি উদাহরণ দেব। আমি যদি একটু তোমাদেরকে উদাহরণটা দেই, সাপোজ চলন গতির যদি আমি উদাহরণ দিতে চাই, সো এটা হচ্ছে আমার একটা বস্তু। কি? এটা হচ্ছে আমার একটা বস্তু। সো বস্তুটা সাপোজ ছিল হচ্ছে আমাদের এইখানে। এখন দেখা গেল যে বস্তুটা কি বলেছে? আমাদের শর্তে কিন্তু আছে হচ্ছে একই ভাবে একই দিকে যেতে হবে। সাপোজ দেখা গেল বস্তুটা এই দিক বরাবর গেল, একটু লক্ষ্য করবা, সে কিন্তু এই দিক বরাবর গেল। এখন সাপোজ তার এখন বর্তমান অবস্থা কিন্তু এই দিক বরাবর। তার মানে এই বস্তু সাপোজ এই দিকে তার যেতে সময় লাগতেছে হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময় লাগতেছে। এই বস্তুটা 5 সেকেন্ড সময়ে এখানে গেল, আবার ওই বস্তুটা আবারও 5 সেকেন্ড সময়ে এই দিক গেল, এই দিক গেল। তার মানে প্রতি নির্দিষ্ট সময়ে কিন্তু সে একই দিকে যাচ্ছে। এই কথাটা তোমাকে একটু বুঝতে হবে। সে কিন্তু এই বস্তুর মধ্যে 100টা কণা আছে, তার এই 100টা কণা নিয়েই কিন্তু সে এখানে গেল, কোনো কণা কিন্তু বাদ পড়েনি। আচ্ছা, এবার সাপোজ এই বস্তুটা হচ্ছে 100টা কণা দ্বারা তৈরি, কিন্তু দেখা গেল সে যখন এখান থেকে সাপোজ আমি যদি একটু তোমাদেরকে দেখাই, এখান থেকে দেখো আমি এইভাবে ধরতেছি, এখান থেকে সে কি করলো? এখানে গেল, কিন্তু এটা কি চলন গতি হলো? হলো না। কারণ কি? এই বস্তুটা 100টা কণা দ্বারা তৈরি, এইটা সহ এর মধ্যে কয়টা কণা ছিল? 100টা। কিন্তু এর মধ্যে তো এই কণাটা এখানে পরেই থেকে গেল, এইটা চলে গেল। তার মানে বস্তুর কি 100টা কণাই এখানে গেল? গেল না কিন্তু। তাহলে এই যে আমাদের যদি 100টা কণা না যায়, কিন্তু সেই একই দিকে গেছে, একই দিকে গেলে হবে কি? তা তো পুরো সবগুলো কণা যায়নি। তো যদি কম কণা যায় বা কিছু কণা যায়, তাহলে সেটা কিন্তু আমাদের চলন গতি আর থাকবে না। সেটা আর কি থাকবে না? চলন গতি থাকবে না। এখন তাহলে তাকে কি করতে হবে? তার মধ্যে যতগুলো কণা আছে সব কণা সহই তাকে যেতে হবে। আর এটা হচ্ছে এইটা একটা শর্ত, অর্থাৎ সকল কণা যেতে হবে। আর একটা শর্ত হচ্ছে একই দিকে যেতে হবে। সে এই দিকে যাচ্ছে, এই দিকেই যাবে। সে সাপোজ সে এইখানে ছিল, এইখান থেকে সে এই দিকে যাচ্ছে, সাপোজ এই দিকে যাচ্ছে, তাকে এই দিকেই আসতে হবে। সে এই দিকে যেতে পারবে না, বা এই দিকে যেতে পারবে না, বা এই দিকে যেতে পারবে না। ওকে, তার মানে যে একটা বস্তু যেখানে আছে, যেদিকে যাচ্ছে সেদিকেই যেতে হবে। এখন তোমাদের ওইখানে তোমাদের বইয়ে যদি আমি একটু দেখাই, মানে বইয়ে দেখাবো না, বইয়ে যে চিত্রটা আছে এইরকম কিছু প্লেন দেয়া আছে, প্লেন প্লেন। সো প্লেন, এখন তোমার বুঝতে, সাপোজ এটা হচ্ছে একটা প্লেন, এইভাবে কিন্তু এই পাশ দিয়ে এরকম প্লেন দেয়া আছে। আমি একটু তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে জাস্ট দেখাচ্ছি কোন রকম ভাবে। তো আমি তো আর্ট করতে পারি না। সাপোজ এগুলো হচ্ছে আমাদের সেই প্লেন গুলো। ওকে, এইভাবেই কিন্তু দেয়া আছে। এখন দেখা যাচ্ছে যে এই প্লেনটা, তোমরা চিন্তা কি করতেছো যে এই প্লেনটা এদিকে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আরো কি কি আছে, আরো একটু কিন্তু এইভাবে আছে। কিন্তু হ্যাঁ, আমি আরেকবার চিত্রটা দেখাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের বই থেকেই দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমি তোমাদেরকে বই থেকেই দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। সো সেইখানে কিন্তু তোমাদের আমি একটু বইয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, এই যে এইটা কিন্তু তোমাদের এইখানে দেয়া আছে, এইটা। সো এখন বলবা, কি বলবা? দেখো এইখানে বলা হয়েছে এইটা হচ্ছে আমাদের চলন গতি নয়, আর এটা হচ্ছে চলন গতি। কিন্তু কিভাবে এটা চলন গতি হয়? এখন এইটা যাচ্ছে আমাদের এই দিকে, এটা যাচ্ছে এই দিকে, এটা যাচ্ছে এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে। আর এখন তোমাকে ধরতে হবে কি? তোমাকে ধরতে হবে হচ্ছে এই যে সবগুলো হচ্ছে কণা, আর এই সবগুলো মিলে একটা বস্তু। এইটা তুমি চিন্তা করো। তুমি চিন্তা করবা কি? এটা তুমি আলাদাই, আলাদা প্লেন আলাদা প্লেন এভাবে ধরবা না। তুমি ধরবা হচ্ছে এই সবগুলো প্লেন হচ্ছে এক একটা কণা, আর সবগুলো প্লেন মিলে হচ্ছে একটা বস্তু। এই জিনিসটা তুমি চিন্তা করবা। এখন এই একটা বস্তু এখন কি করতেছে লক্ষ্য করো। সে এটাও কিন্তু এদিকে যাচ্ছে, এটাও কিন্তু এদিকে যাচ্ছে, এটা কিন্তু এই দিকে যাচ্ছে। মানে প্রত্যেকটা কণা কিন্তু একই দিকে যাচ্ছে,
একই দিকেই যাচ্ছে, তাহলে এইটাকে আমরা বলবো চলন গতি। কারণ চলন গতির সূত্র কি মানে সংজ্ঞা কি, যে তাকে একই দিকে যেতে হবে। সো বস্তু সরলকণা একই দিকে। বাট এইটা কেন চলন গতি নয়, দেখো এইটা যাচ্ছে এই দিকে, এটা কোন দিক যাচ্ছে, একটু কিন্তু বাঁকা হয়েছে। এটা যে সোজা ছিল এটা কিন্তু একটু বাঁকা হয়েছে। আচ্ছা ধরে নিচ্ছে এটাও সোজা বরাবরই যাচ্ছে, এই দিকেই যাচ্ছে, দক্ষিণ দিকেই সোজা বরাবর যাচ্ছে। কিন্তু এইটা কোন দিকে যাচ্ছে, এইটা যাচ্ছে হচ্ছে এই দিকে, এটা যাচ্ছে কোন দিকে, এই দিকে। বাট যেতে হবে কোন দিকে, এই দিকে। সে যদি এই দিকে যেত তাহলে কিন্তু হতো। এরপরে এটা যাচ্ছে আবার এই দিকে, এটা যাচ্ছে এই দিকে, আবার এটা যাচ্ছে এই দিকে, এটা যাচ্ছে এই দিকে। লক্ষ্য করো তো এটার চিত্রগুলো কেমন আসলো, কেমন আসলো না? আর এটার চিত্রগুলো কেমন, একদম কিন্তু সমান্তরাল। তারা কিন্তু সমান্তরাল আকারে এইভাবে এই দিকেই যাচ্ছে, অর্থাৎ একই ভাবে যাচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে কিন্তু আমাদের চলন গতি, অর্থাৎ বস্তুর সকল কণা যদি নির্দিষ্ট সময়ে একই দিকে যায় তখন তাকে বলা হয় চলন গতি। যাই হোক, এটা নিয়ে একটু বেশি কথা বললাম। এরপরে লক্ষ্য করো, এরপরে যদি আমি তোমাদেরকে একটু দেখাই এরপরে কি আছে। এরপরে আছে হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি, মোস্ট ইম্পর্টেন্ট গতি, সবচেয়ে গতির রাজা বলতে পারো। তো এটা হচ্ছে কিন্তু তোমাদেরকে জানতে হবে পর্যায়বৃত্ত গতি। এখানে অনেকগুলো শর্ত আছে, কি বলেছি, শর্ত আছে। প্রত্যেকটা শর্ত যদি কোনো বস্তু মানে তাহলে সেটা পর্যায়বৃত্ত গতি, এক কথায় শেষ। এখানে যতগুলো শর্ত আছে প্রত্যেকটা শর্ত যদি কোনো একটা বস্তু মানে সেটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। আচ্ছা আমি এখন কি করব, আমি যদি তোমাদের এই শর্তগুলো হালকাভাবে একটু লিখে নেই। সাপোজ আমি তোমাদের জন্য লিখতেছি, তাহলে এখন তোমাকে যদি আমি এই পর্যায়বৃত্ত গতির যে সংজ্ঞা মানে সংজ্ঞা থেকে যে আমরা কি পাবো, যে পয়েন্ট গুলো পাবো সেগুলো একটু ইনপুট করি। দেখো পর্যায়বৃত্ত গতি হতে গেলে তাকে কি কি হতে হবে। দেখো কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময়, যতগুলো নির্দিষ্ট বা একই বলা হয়েছে সেগুলোকে তোমাকে বিবেচনা করতে হবে। গতিশীল বস্তু আছে তাকে তো গতিশীল থাকতেই হবে, কারণ এগুলো তো প্রত্যেকটাই কি গতির উদাহরণ। সো যদি নির্দিষ্ট সময়, তার মানে এইখানে একটা শর্ত হচ্ছে সময়টা হতে হবে নির্দিষ্ট। নির্দিষ্ট মানে কি, একটা নির্দিষ্ট সময় হতে হবে, 5 মিনিট 5 মিনিটই, 6 মিনিট হওয়া যাবে না, নির্দিষ্ট সময়। এরপরে দেখো নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু, এরপরে আরো একটা শর্ত হচ্ছে কিন্তু নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু, এই শর্তটাও কিন্তু থাকতে হবে। দেন কি আছে, একই দিকে। আচ্ছা একই যে কথা, নির্দিষ্ট একই কথা, তার মানে দিকটা কি থাকতে হবে, একই দিক থাকতে হবে। এগুলো হচ্ছে কিন্তু পর্যায়বৃত্ত গতির শর্ত। আচ্ছা একই দিকে, তারপরে কি বলা হয়েছে, একই দিকে একই ভাবে। এরপরে আরো একটা শর্ত কি, একই, একই ভাবে। তো লক্ষ্য করে একই ভাবে মানে একই ভাবে হতে হবে। দেখো অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলে। এখন এই যে চারটা আমরা পয়েন্ট পাইলাম, এই চারটা পয়েন্ট যদি কোনো একটা বস্তু মানে তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি, নির্দিষ্ট সময়। আচ্ছা এখন আমি তোমাদেরকে বলি যে পর্যায়বৃত্ত গতির জন্য কোন কোন পথ নিতে হবে। সো পর্যায়বৃত্ত গতির জন্য সবগুলো পথই নিতে পারো। কেমন করে, আচ্ছা কেমন করে, এক কথায় যদি আমাদের বস্তু প্রত্যেকটা পথই এই শর্তগুলো মানে তাহলেই তো পর্যায়বৃত্ত গতি। তাহলে লক্ষ্য করো, সাপোজ এটা হচ্ছে আমাদের বস্তু। এখন এইখানে বলা হয়েছে নির্দিষ্ট সময়, সময় থাকতে হবে কত, নির্দিষ্ট। আমরা হিসাবের মানে বোঝার সুবিধাতে সময় 5 সেকেন্ড ধরে নিলাম, অর্থাৎ একটা বস্তু অলওয়েজ 5 সেকেন্ড থাকবে। এরপর দেখো নির্দিষ্ট বিন্দু। আচ্ছা আমরা যদি প্রথমত এই পথের ক্ষেত্রে চিন্তা করি তাহলে টাইমটা আমরা 5 সেকেন্ড ধরে নিলাম। একটা নির্দিষ্ট বিন্দু হিসেবে সাপোজ এটাকে আমরা আরো বেড়ে দিলাম, এটা হচ্ছে আমাদের বড় একটা পথ। নির্দিষ্ট বিন্দু হিসেবে আমি এই বিন্দুটাকে কল্পনা করলাম, অর্থাৎ এই যে পথটা রয়েছে এই পথের এই বিন্দুকে আমরা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম। এরপরে একই দিক, দিক কিন্তু সে এই দিকেই, এই দিকেই, দিক কোন দিক, এই দিকেই, তার মানে এখানে কিন্তু দিকটা একই। একই ভাবে সে যদি 5 মিটার/সেকেন্ড বেগে যায় তাকে 5 মিটার/সেকেন্ড বেগেই যেতে হবে, কখনোই সে 1 মিটার/সেকেন্ডও বেগ বাড়াতে পারবে না, অর্থাৎ তাকে একই ভাবে যেতে হবে। তাহলে এটা কি মানে, লক্ষ্য করো তো এই বস্তুটা কি সরলরৈখিক পথে আমাদের পর্যায়বৃত্ত গতি হতে পারে, হতে পারে। লক্ষ্য করো আমাদের বস্তু সাপোজ এখানে আছে, এখন তাকে কি করতে হবে, 5 সেকেন্ডে সাপোজ সে এখানে আসবে, 5 সেকেন্ডে আসবে। আচ্ছা সো দেখা যাচ্ছে 5 সেকেন্ড, তারপর কি নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু দিয়ে তাকে কিন্তু যেতে হবে, একই দিক বরাবর হতে হবে একই ভাবে। সো আমাদের বস্তুটা কি করলো, সাপোজ তুমি ধরে নাও, যদিও 5 সেকেন্ড হবে না, আমার হয়তো কম বেশি হতেই পারে, সো ধরে নাও। সো সে এই পাশ দিয়ে গেল, দেন আবারও আসলো, দেন আবারও গেল। একটু তোমাদেরকে দেখাই, দেখো এখানে, দেখো এখানে ছিল, সো এখান থেকে সে কি করলো, এইভাবে 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 করতে থাকলো,
শুধু লক্ষ্য করবা সে কোন ভাব করতে থাকলো, এই ভাব করতে থাকলো। এখন এই ভাব করতে থাকলে তাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। কারণ কি, এখন লক্ষ্য করো, তো সে কিন্তু 5 সেকেন্ড পর পর এখানে গেল, আবার এখান থেকে সে এখানে ফিরে আসলো কত সেকেন্ড পর, 5 সেকেন্ড পরই। তুমি এটা চিন্তা করো, অর্থাৎ নির্দিষ্ট সময়ে সে কাজটা সম্পাদন করলো। এখন নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু দিয়েই কিন্তু সে পরিভ্রমণটা করলো, এই বিন্দুর উপর দিয়ে গেল, আবার এই বিন্দুর উপর দিয়েই কিন্তু আসলো। তার মানে নির্দিষ্ট বিন্দু, এই সত্যটাও কিন্তু এই বস্তুটা মেনেছে। একই দিক, সে কিন্তু এই দিকেই গেল, আবার এই দিকেই ফিরে আসলো, এই দিকেই গেল, এই দিকেই ফিরে আসলো, অন্য দিকে গেল না, সে এখানে গেল, ওই দিকে গেল, এটা কিন্তু হলো না। সে এখান থেকে যাত্রা শুরু, এখানেই যাত্রা আবারও শেষ। তার মানে সে একই দিক বরাবরই কিন্তু যাচ্ছে। তাহলে এই শর্তও এই শর্তও কিন্তু আমাদের এই বস্তুটা মানলো। এরপরে একই ভাবে এখানে তার বেগ সাপোজ সে 2 মিটার পার সেকেন্ড বেগে এখান থেকে গেল, আবারও সে 2 মিটার পার সেকেন্ড এখান থেকে এখানে ফিরে আসলো, আবারও 2, আবারও 2, আবারও 2, ওই একই ভাবেই গেল। তাহলে এই যে আমাদের সরল রৈখিক পথে এই বস্তুটার গতি কি ছিল, এই বস্তুটার গতি ছিল হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এখন এই শর্ত দেখি আমাদের এইখানে মানে কিনা। এইখানে মানার ক্ষেত্রে কি করতে হবে, নির্দিষ্ট সময় আমরা ধরে নিলাম 5 সেকেন্ড, নির্দিষ্ট সময় কি 5 সেকেন্ড, অর্থাৎ এই বৃত্ত পুরোটা ঘুরতে কয় সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড। সে এই পাশ দিয়ে ঘুরুক বা এই পাশ দিয়ে ঘুরুক, সে 5 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, সবচেয়ে উদাহরণ বৃত্তর ক্ষেত্রে আমি কি দিতে পারি, ঘড়িকে কিন্তু সবচেয়ে ভালো উদাহরণ দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঘড়ি। আচ্ছা, আমি যদি একটু তোমাদেরকে ঘড়ি এঁকে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের কি ঘড়ি। আচ্ছা, ঘড়ি হচ্ছে কিন্তু আমাদের বৃত্তাকার পথ, ঘড়ি কি আমাদের কিন্তু বৃত্তাকার পথ। আচ্ছা, ঘড়ির হচ্ছে একটা কেন্দ্র আছে, ঘড়ি কিন্তু আবার কখনো এরকম হয় না, অবশ্যই এটা হচ্ছে একটা বৃত্তাকার। এখন এইখানে হচ্ছে আমাদের একটা কেন্দ্রবিন্দু আছে, সাপোজ এটা হচ্ছে গোলাকার ঘড়ি। এখন এইখানে হচ্ছে আমাদের সাপোজ একটা কাটা, চিন্তা করো মিনিটের হচ্ছে আমাদের একটা কাটা, এটা হচ্ছে আমাদের মিনিটের কাটা। এইখানে সাপোজ আছে হচ্ছে 12, এইখানে আছে হচ্ছে আমাদের 9, সাপোজ এইখানে আছে হচ্ছে 6, এইখানে কত আছে, সরি এইখানে তো থাকবে 9, তাই না, এইখানে থাকবে হচ্ছে 3, এখানে কত থাকবে, 3 থাকবে। আচ্ছা, এখন লক্ষ্য করো তো, সাপোজ আমাদের এই কাঁটাটা কোনখানে ছিল, এইখানে, সো এইখানে একটা বিন্দু দিলাম। এখন এইখানে দেখো নির্দিষ্ট সময়, সে এখানে নির্দিষ্ট সময় কত, এটা যেহেতু মিনিটের কাঁটা, অর্থাৎ 60 মিনিট পর, 60 মিনিট, তার মানে নির্দিষ্ট সময় হচ্ছে এখানে 60 মিনিট। নির্দিষ্ট বিন্দু, আমি এই বিন্দুকে কল্পনা করলাম, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। একই দিক, লক্ষ্য করো তো ঘড়ির কাঁটা কিন্তু এই একই দিক বরাবরই যায়, বারবার কিন্তু এই একই দিক বরাবরই যায়, যায় কিনা, অবশ্যই যায়। ঘড়ির কাঁটা কি কখনো এই দিকে এখানে একটু গেল, আবারও এই দিকে এখানে আসলো, আবারও এখান থেকে এইভাবে এখানে আসলো, সেরকম কিন্তু করে না। সে কিন্তু একই দিক বরাবর সে কিন্তু বারবার চলতে থাকে এই নির্দিষ্ট বিন্দুর উপর দিয়েই। আচ্ছা, একই দিক বরাবর চলে, ঠিক আছে। একই ভাবে সে এই যে বেগে, অর্থাৎ সে 1 সেকেন্ড পর পরই কিন্তু একটা করে কাঁটা নাড়াবে। সে কি 1 সেকেন্ডের মধ্যে 10টা কাঁটা নাড়াবে, তাহলে তো ঘড়ি শেষ হয়ে যাবে। তার মানে একই বেগে সে কিন্তু আসতে থাকবে, একই ভাবে আসতে থাকবে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5, 6, এভাবে 60 সেকেন্ড পরে কিন্তু সে আবারও এখানে, সরি মিনিটের কাঁটা যেহেতু, 60 মিনিট পর কিন্তু আবারও সে এখানে আসবে। তার মানে কি বোঝাচ্ছে, এখানে আমাদের সময়টা নির্দিষ্ট 60 মিনিট, নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুর উপর দিয়েই কিন্তু সে বারবার যাবে। দেখো এখান থেকে এখানে আসার পর আবারও কিন্তু এই বিন্দুর উপর দিয়ে যাবে, আবারও এই বিন্দুর উপর দিয়ে যাবে, আর নির্দিষ্ট বিন্দু, এটাও ঠিক। একই দিক, সে কিন্তু অলওয়েজ এই দিকেই পরিভ্রমণ করতেছে, এটাও ঠিক। একই ভাবে সে কিন্তু 1 সেকেন্ড পর পরে এরকম করে, সরি 1 মিনিট পর পরে এরকম করে যাচ্ছে, অর্থাৎ একই ভাবে যাচ্ছে। তার মানে যেহেতু ঘড়ি হচ্ছে একটা বৃত্তাকার পথ, অর্থাৎ আমরা বলতে পারি যে বৃত্তাকার পথেও আমাদের পর্যায়বৃত্ত গতি থাকতে পারে। পর্যায়বৃত্ত গতি কোথায় হতে পারে, বৃত্তাকার পথে হতে পারে। এখন দেখো, এরপরে হচ্ছে উপবৃত্তাকার পথে কি হতে পারে, হ্যাঁ, উপবৃত্তাকার পথেও আমাদের পর্যায়বৃত্ত গতি হতে পারে। ঠিক কিভাবে হতে পারে, একটু লক্ষ্য করো কিভাবে। আচ্ছা, তাহলে তার শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে আমরা কিন্তু বলতে পারি কি, পৃথিবী এবং হচ্ছে আমাদের সূর্য। তো এটা হচ্ছে আমাদের সাপোজ সূর্য, এটা হচ্ছে আমাদের সূর্য, যদিও এইখানে দিলে ভালো হয়। তো এটা হচ্ছে আমাদের কি, সূর্য মামা। এখন আমাদের পৃথিবী হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের পৃথিবী। আচ্ছা, শেষ, এটা শেষ। এখন পৃথিবী কিন্তু পর্যায়বৃত্ত গতি, কারণ কি, দেখো নির্দিষ্ট সময় সে কিন্তু এই আমাদের পৃথিবী কি করে, 365 দিনেই কিন্তু একবার অতিক্রম করে। বার্ষিক গতি, আহ্নিক গতি তোমরা কিন্তু জানো। 365 দিনেই কিন্তু সে আবারও এখানে আসবে, অর্থাৎ এখান থেকে যদি স্টার্ট করে তাহলে সে কি করবে, এখানে আবারও আসবে কত দিনে, 365 দিনে, অর্থাৎ টাইমটা ফিক্সড,
নির্দিষ্ট সময় ফিক্স, তাহলে এটা হচ্ছে আমাদের মানলো। নির্দিষ্ট বিন্দু, আমি যদি এইখানে একটা বিন্দু পরিকল্পনা করি, তাহলে পৃথিবী কি করবে, এই পাশ দিয়ে যখন আসবে তখন কিন্তু সে এই বিন্দুর উপর দিয়েই চলে যাবে, আবারও পরের বছর এই বিন্দুর উপর দিয়েই যাবে, আবারও পরের বছর এই বিন্দু, কখনো কি সে এই পাশে এসে এই দিকে চলে যাবে? তাহলে তো আমরা এমনি একদিকে যাব, তাই না? তাহলে কিন্তু সে নির্দিষ্ট বিন্দু, এই শর্তটাও মেনে চলে। এরপরে একই দিক, সে কিন্তু একই দিকেই যাচ্ছে, বারবার এই একই দিকেই যাচ্ছে, সে কি কখনো এই দিকে এসে আবারও এই দিকে গিয়ে আবারও সে অন্যদিকে গেল, অন্যদিকে গেল, সেটা কি করলো? করলো না। অর্থাৎ তার দিকটা কিন্তু একই, বারবার ওই একই পথে সে পরিভ্রমণটা করছে, এই শর্তটাও তাহলে সে মানলো। একই ভাবে সে কিন্তু 365 দিনেই এখানে আসবে, একই ভাবেই তাহলে তাকে আসতে হবে। এখানে যে তার গতি থাকবে, এখানে তার ওই একই গতি থাকবে, কিন্তু দেখা যায় যে এইখানে এসে তার একটু গতিটা বৃদ্ধি পায়, এখানে এসে কি পায়? গতিটা একটু বৃদ্ধি পায়, কিন্তু বারে বারেই তো এখানে গতিটা বৃদ্ধি পায়, অর্থাৎ ভাবটা কি একই তো হলো, এখানে আস্তে আস্তে জোরে, আস্তে আস্তে জোরে, আস্তে আস্তে জোরে, অর্থাৎ কি একই ভাবেই তো বলতে পারি, তাই না? তার মানে যেহেতু এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তাকার পথ, অর্থাৎ আমরা বলতে পারি উপবৃত্তাকার পথেও কিন্তু আমাদের কি হতে পারে? পর্যায়বৃত্ত গতি হতে পারে। এরপরে এখন বলবো যে বক্ররৈখিক, আচ্ছা এইটা বাদ দেই, এইটা হচ্ছে বক্ররৈখিক, এই বক্ররৈখিক পথেও কি আমাদের পর্যায়বৃত্ত গতি হতে পারে? কেন হতে পারে না? অবশ্যই হতে পারে। কেমন করে হতে পারে? লক্ষ্য করো, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এখন দেখা গেল কি আমাদের সময়টা নির্দিষ্ট হতে হবে, সো এখান থেকে শুরু করবে, এখানে যাবে, আবারও এখান থেকে এখানে ফিরে আসবে, এইভাবে এইভাবে করবে। সো এখান থেকে সাপোজ তার সময় লাগবে হচ্ছে 5 সেকেন্ড। এখন কথা হচ্ছে তাহলে সময়টা ফিক্স, নির্দিষ্ট বিন্দু, আমি যদি এইখানে একটা বিন্দু পরিকল্পনা করি, তাহলে সে কিন্তু বারবার যখন পথ অতিক্রম করবে, সে কিন্তু এই বিন্দুর উপর দিয়েই যাওয়া আসা করবে, এই বিন্দুর উপর দিয়েই যাওয়া আসা করবে, নাকি? সে কিন্তু আবার এখান থেকে এখানে গেল না, যদি এখানে যায় তাহলে কিন্তু সেটা আর পর্যাবৃত্ত গতি থাকলো না, তখন সেটা আবার কি হলো না, এই রৈখিক গতিতে পর্যাবৃত্ত হলো না। তো তাকে অবশ্যই এইভাবেই কিন্তু হতে হবে, অর্থাৎ বক্ররৈখিক যে পথ, সেখানেও পর্যাবৃত্ত গতি হতে পারে। দেখো নির্দিষ্ট বিন্দু, তাহলে এই নির্দিষ্ট বিন্দুর উপর দিয়েই কিন্তু সে বারবার যাওয়া আসা করবে, একই দিক, সে কিন্তু এই একই দিকেই যাচ্ছে। সে কি কখনো সাপোজ এইভাবে গেল আবার এইভাবে ফিরে আসলো, এটা হচ্ছে একই দিক, বাট সে কি করলো, সাপোজ একবার গেল একবার ফিরে আসলো, বাট পরের বার দেখা গেল সেখান থেকে চলে গেল এই দিকে, তাহলে কিন্তু আর পর্যাবৃত্ত গতি হলো না। সে যদি বারবারই এইরকম করে, তখন সেটা হবে একই দিক, তাহলে এটা হচ্ছে আমাদের বক্ররৈখিকের ক্ষেত্রে অবশ্যই পর্যাবৃত্ত। একই ভাবে সাপোজ সে এখানে যে বেগে গেল, এখানেও সেই বেগে আসলো, তো এখান থেকে তোমরা নিশ্চিত ভাবে এখন একটা জিনিস খেয়াল করতেছো, যে এটা কিন্তু একটা দোলনা খাওয়ার মতো হয়েছে। কি হয়েছে? দোলনা খাওয়ার মতো হয়েছে। সে এইভাবে আমরা কিন্তু দোল খাই, কি খাই? এইভাবে আমরা দোল খাই, তাই না? তো এই যে বেগটা এইখানে হালকা একটু বৃদ্ধি পায়, এইখানে কি পায়? বৃদ্ধি পায়, আবারও একটু হ্রাস ঘটে বেগের, আবারও বৃদ্ধি পায়, হ্রাস ঘটে, বৃদ্ধি পায়, হ্রাস ঘটে, তার মানে কি একই ভাবেই তো হলো, তাই না? তাহলে এই বক্ররৈখিক পথেও তার মানে এই পর্যায়বৃত্ত গতি হয়। এবং এই যে বক্ররৈখিক পথের ক্ষেত্রে, এই রকম পথের ক্ষেত্রে কি হয়? একটা দোল খাওয়ার মতো হয় না? এই জন্য আমরা আরেকটা নতুন গতি সৃষ্টি করেছি, তার নাম হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি বা দোলন গতি। সরল স্পন্দন গতি বা হচ্ছে কি দোলন গতি। সো তোমরা এইখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দোলন গতি বা সরল স্পন্দন গতি। তার মানে তোমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যে এই সরল স্পন্দন বা এটা যেহেতু দোল খাওয়ার মতো, বা এটাকে বলি আমরা দোলন গতি, সেই দোলন গতি কিন্তু অবশ্যই এক ধরনের পর্যায়বৃত্ত গতি, কারণ কি এখানে তো আমাদের পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ পাচ্ছি আমরা। এখন তাহলে আমরা এখন দেখো সরল স্পন্দন গতির যে সংজ্ঞাটা, সেইটা দেখি, যে কোনো গতিশীল বস্তু যদি, অবশ্যই এটা হচ্ছে আমাদের গতিশীল বস্তু ছিল, দেখো পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, এবং আচ্ছা এখন তোমাদের এইটা বোঝার আগে আগে পর্যায়কাল সম্বন্ধে হালকা করে একটু ধারণা রাখতে হবে। আচ্ছা কাল মানে কি? কাল মানে হচ্ছে কিন্তু সময়। কাল মানে কি? কাল মানে হচ্ছে কিন্তু সময়। এখন পর্যায়কাল মানে কি? আচ্ছা সেটাই আমি বোঝাচ্ছি। আচ্ছা তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের দোলনা খাওয়ার একটা পথ, দোলনা খাওয়ার একটা পথ। এখন দেখা গেল হচ্ছে আমাদের এইখান থেকে আমরা যাত্রা শুরু করে এখানে যাব, দেন আবারও ফিরে আসবো, দোল তো এভাবেই খায়, আশা করি তোমরা জানো। এখন সাপোজ আমাদেরকে যেতে সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড, যেতে কত সময় লাগে? 5 সেকেন্ড সময় লাগে। আচ্ছা তাহলে পর্যায় কালটা কত, মানে পর্যায়ের সময়টা কত? আচ্ছা পর্যায় কোনটা? সে যখন এখান থেকে এখানে যাবে, তখন কি পর্যায় হবে? না, সে যখন এখান থেকে এখানে যাবে এবং এইখান থেকে আবারও এখানে ফিরে আসবে, এক কথায়
যাবে এবং একবার ফিরে আসবে, একবার যাবে এবং একবার ফিরে আসবে, অর্থাৎ সে যাবে এবং ফিরে আসবে। তখন তাহলে লক্ষ্য করো, তার যাইতে টাইম লাগবে কত, 5 সেকেন্ড, ফিরে আসতে আবারও টাইম লাগবে কত, অবশ্যই 5 সেকেন্ডই লাগবে। তাহলে মোট হলো কত, 10 সেকেন্ড হলো। এই 10 সেকেন্ডকে আমরা বলবো হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ একটা পর্যায় কোনটা, সে এখানে যাবে এবং ঘুরে আসবে, তাহলে হবে ফুল একটা পর্যায়। আর একটা পর্যায়ে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তো এইখানে আমাদের যেতে 5 সেকেন্ড, আসতে 5 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড লেগেছে। তার মানে পর্যায়কাল আমরা কাকে বলবো, এই 10 সেকেন্ডকে বলবো। আশা করি পর্যায়কাল জিনিসটা ক্লিয়ার। এখন আমি এইখানে যদি একটু বুঝাই, তাহলে পর্যায়কাল 10 সেকেন্ড, আর আমাদের পর্যায়কালের অর্ধেক তাহলে কত, অর্ধেক হচ্ছে আমাদের 5 সেকেন্ড। আর সংজ্ঞাতে এখন কি বলা হয়েছে লক্ষ্য করো, যে কোনো গতিশীল বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময়, তো এখানে আমাদের পর্যায়কালের অর্ধেক সময় কত, 5 সেকেন্ড, সে 5 সেকেন্ডে কিন্তু একবার এখানে যাবে। তাহলে লক্ষ্য করো, অর্ধেক সময় একদিকে, তাহলে দেখো সে কিন্তু পর্যায়কালের অর্ধেক সময় 5 সেকেন্ড এই দিকে গেছে, এই দিকে গেছে, কথা কি ক্লিয়ার? আর বাকি অর্ধেক সময় লক্ষ্য করো, এবং দেখো একদিকে, এবং তা বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, অর্থাৎ তারই বিপরীত দিকে। সো 5 সেকেন্ড সে কিন্তু গেল এই দিকে, আর বাকি যে 5 সেকেন্ড থাকলো, এই 5 সেকেন্ড কিন্তু সে এই দিকেরই বিপরীত দিকে চলে আসলো। তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা কি বলি, পর্যায়বৃত্ত গতি বলি। এক কথায় শেষ। এরপরে ঘড়ির পেন্ডুলামের গতি তাহলে কি, পর্যায়বৃত্ত গতি। দেখো এটা হচ্ছে কিন্তু ঘড়ির পেন্ডুলাম, তোমরা কিন্তু সবাই এইটা সম্বন্ধে জানো। এটা হচ্ছে কিন্তু ঘড়ির পেন্ডুলাম। সে এখান থেকে সাপোজ সে কিন্তু এখানে যাবে, দেন এখান থেকে কিন্তু আবারও কি করবে, এখানে চলে আসবে, আবারও এখানে যাবে, এখানে চলে আসবে। তাহলে লক্ষ্য করো, সাপোজ তার এখান থেকে এখানে যেতে লাগতেছে হচ্ছে আমাদের, সাপোজ তুমি চিন্তা করো, যেতে লাগতেছে হচ্ছে 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে ফিরে আসতে লাগতেছে 1 সেকেন্ড। তাহলে পর্যায়কাল কত, পর্যায়কাল কিন্তু হচ্ছে 2 সেকেন্ড, কারণ এখানে যাবে এবং ফিরে আসতে যে সময় পুরোটা মিলে হচ্ছে পর্যায়কাল। এখন তাহলে পর্যায়কালের অর্ধেক কত, অর্ধেক হচ্ছে আমাদের 1 সেকেন্ড। তাহলে কি করলো, এই পেন্ডুলামটা কিন্তু পর্যায়কালের অর্ধেক সময় অর্থাৎ 1 সেকেন্ড এই দিকে গেল, এবং বাকি অর্ধেক সময় অর্থাৎ আরেক সেকেন্ড সে কিন্তু তার বিপরীত দিকেই ফিরে আসলো। তাহলে এই পেন্ডুলামের গতিকে আমরা কি বলবো, পর্যায়বৃত্ত গতি বলবো। সরি, পর্যায়বৃত্ত গতি তো বলবোই, পাশাপাশি কিন্তু তাকে আমরা দোলন গতিও বলবো বা সরল স্পন্দন গতিও বলবো। তার মানে সরল স্পন্দন গতি কিন্তু অবশ্যই পর্যায়বৃত্ত গতি। কারণ কি, আমরা একটু আগেই কিন্তু এইখানে লক্ষ্য করেছি যে আমাদের কি এই বক্ররৈখিক বা এখানে আমাদের দোলন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি হয়, কারণ সে নির্দিষ্ট সময় থাকে, আবার নির্দিষ্ট বিন্দু থাকে, যে শর্তগুলো সেগুলো মেনে চলে। আর এইখানে মনে রাখবা যে সকল এই যে আমাদের যেগুলো আছে, কি এটাকে কি বলা হয়েছে, সরল স্পন্দন গতি। সকল সরল স্পন্দন গতি বা দোলন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, হবেই হবে, হবেই হবে, যেটাই তুমি খেয়াল করো। তবে সকল পর্যায়বৃত্ত গতি আবার দোলন গতি হবে না, কেননা আমরা দেখেছি সরল রৈখিকের ক্ষেত্রে আমরা পর্যায়বৃত্ত গতি পেয়েছিলাম, বাট এটা কি কখনো দোলন গতি হওয়া সম্ভব হবে না, দোলন গতি হওয়ার ক্ষেত্রে এইরকম পথ লাগবে। তার মানে সকল দোলন গতি পর্যায়বৃত্ত গতি, বা সকল পর্যায়বৃত্ত গতি দোলন গতি নয়। সো এখন এটা হচ্ছে আমরা কিন্তু জানলাম সরল স্পন্দন গতি। আর এই পর্যন্তই হচ্ছে আমাদের ভিডিও, কারণ এই কয়টি গতি সম্বন্ধেই কিন্তু তোমাদের এখানে ধারণা দেয়া আছে। ওকে, সো ক্লাসটা অনেক বড় হয়েছে, আমরা লম্বা করব না। সো আশা করি সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি তোমরা সবাই বুঝতে পেরেছো। আশা করি জিনিসটা সম্পূর্ণরূপে ক্লিয়ার। এখন যদি আমি বলি যে কোনটা কিছু উদাহরণ দাও, সাপোজ এই পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা গতি, এইখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। যেমন পর্যায়বৃত্ত গতির আমি কিছু উদাহরণ দিতে চাই। সো ফ্যানের পাখা, ফ্যানের পাখা কিন্তু আমাদের যে ফ্যানের পাখার যে গতি সেটা হচ্ছে কিন্তু পর্যায়বৃত্ত গতি। ঘড়ির কাঁটার যে গতি, পর্যায়বৃত্ত গতি। এরপরে আর একটা বিশেষ কথা মনে রাখবা যে পিস্টনের গতি, পিস্টনের গতি, পেট্রোল ইঞ্জিনের মধ্যে যে পিস্টন থাকে, পিস্টনের গতি হচ্ছে আমাদের কি কিসের গতি, পিস্টনের গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পিস্টন কি, ওই যে তোমরা কিন্তু সাইকেলের যে চেনে দেখে থাকো, চেনে কিন্তু এইরকম একটা থাকে, এইটাতে কিন্তু চেন আটকায়, অপর দিকে পিছনের চাকাতেও এইরকম একটা থাকে, এইখানে কিন্তু চেন গুলো আটকায়। ওকে, তো সেগুলোকে বলা হয় কিন্তু পিস্টন। একটা পিস্টন যখন এইভাবে ঘোরে, আর একটা পিস্টন কিন্তু এইভাবে ঘোরে। ওকে, তো সেইটাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। কারণ কি, সেগুলো পর্যায়বৃত্ত গতির যে আমি শিখাইলাম যে শর্তগুলো আছে সেগুলো মেনে চলে। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই অধ্যায়ের যাবতীয় ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে একটু চেক করবা, সেইখানে ফিজিক্সের সবগুলো অধ্যায়ের প্লেলিস্ট লিংক দেওয়া আছে, জাস্ট ক্লিক করার মাধ্যমে তোমরা প্রতিটি অধ্যায় ধারাবাহিকভাবে ক্লাস দেখে নেবে। এবং আমার অনুরোধ থাকবে, প্রতিটি অধ্যায়ে তোমরা ধারাবাহিকভাবে ক্লাস করবা, পর্ব 1 পর্ব 2 এভাবে করবা। ওকে, প্লে লিস্ট থেকে তোমরা সেইভাবে ধারাবাহিকভাবে করতে পারো। আর একটি কথা, সেটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবা। ফেসবুক গ্রুপ আছে, সেখানেও যুক্ত থাকবা, লিংক ডেসক্রিপশন বক্সেই থেকে যাবে। তো সেখান থেকে যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমাদের চ্যানেলের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।